আমরা এর আগেও কয়েকবার যোগাযোগ করে শেষ পর্যন্ত আপনার বা আমাদের উভয়েরই হয়তো সময় মেলেনি, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে স্টুডিওতে পেয়েছি। যেহেতু পেয়েছি সেহেতু প্রশ্নটি করতেই হচ্ছে। প্রথমবার সংসদ সদস্য হিসেবে সংসদে বক্তব্য প্রদান করছেন, জনগণের জন্য কথা বলছেন। বাইরে থেকে আসলে সংসদকে যেভাবে দেখতেন, ভেতরে যাওয়ার পর কি চিত্রটা একই আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক শ্রোতা যারা এখন দেখছেন এবং পরেও যারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমার ছাত্র জীবন থেকে পারিবারিকভাবেই সমাজে মানুষের কল্যাণে কিছু করার জন্য আমি আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি চেষ্টা করতে। আমার বড় ভাই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। আমি খুবই ছোট তখন। আমার বড় ভাই তখন পটুয়াখালী জেলা সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য। তো ওনাকে সাইকেল নিয়ে কাজ করতে দেখতাম। তখন থেকেই আমার নিজের মধ্যে একটা কাজ করতো যে আমার পুরো পরিবার যেহেতু সমাজের কল্যাণের জন্য কাজ করে, আমাকেও কাজ করতে হবে। সেই জায়গা থেকেই হাঁটি হাঁটি পা পা করে মানুষের ভালোবাসা, আল্লাহর রহমত, আজকে জাতীয় সংসদে অনেকগুলো অভিজ্ঞতা এবং চিন্তার পার্থক্য আছে। প্রথমত আমার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে এত ঝগড়াঝাটি এখানে হয়, পরে ওনারা মুখ দেখাদেখি করেন কিভাবে। এটা যখন বাইরে ছিলাম তখন মনে হতো যে এরা তো মুখ দেখাদেখি করতে পারেন না, এত শক্ত কথা বলেন, এত আর্গুমেন্ট করেন, এত ডিবেট করেন। কিন্তু এখানে এসে আমি দেখলাম যে মানে জাস্ট পার্লামেন্টটা লেজার হয়ে যায় বা ব্রেক হয়ে যায়, ব্রেক হওয়ার সাথে সাথেই আবার সবাই হ্যান্ডশেক করেন, কথা বলেন, এক লবিতে গিয়ে সবাই বসেন, কফি খাচ্ছেন, গসিপ করছেন এবং পরস্পর হেসে দিয়ে এটাও বলতেছেন যে আরে এটা তো বলা লাগে, রাজনীতিতে এতটুকু বলতে হয়, আপনারা বিরোধী দল, আমরা সরকারি দল, আবার আপনারা এক সময় সরকারি দল হবেন, আমরা কোথায় যাব তার ঠিক নেই। এই যে একটা নতুন অভিজ্ঞতা আমার হয়েছে, এক সময় যেটা ভাবতাম এখন দেখছি যে না, বাইরেও হয়তো যারা আছে তারা মনে করেন যে এত ঝগড়াঝাটি, এত ডিবেট, এত আর্গুমেন্ট বোধহয় ওনাদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি আর হয় না। আসলে ব্যাপারটা ওরকম নয়। দেশের প্রয়োজনে ওনারাও কথা বলে, আমরাও কথা বলি। সেই কথার জায়গায় যখন এতটুকু হয়, কিন্তু প্রত্যেকের পারস্পরিক একটা শ্রদ্ধাবোধের জায়গা। বিশেষ করে আমি এটা উল্লেখ করি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন যে সংসদ চলছে, এই সংসদের মাননীয় সংসদীয় দলীয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমান, আমাদের বক্তব্যের মধ্য দিয়ে একটা স্ফুলিঙ্গ তৈরি হয় সংসদে। হ্যাঁ, যে মানে একদম অগ্ন্যুৎপাত ঘটবে কিছুক্ষণের মধ্যেই। ঠিক ওই সময় বিরোধী দলীয় নেতা কথা বলার মধ্যে দিয়ে মনে হয় যে টোটাল আগুনের মধ্যে একটা বরফের টুকরো ঢেলে দেওয়া হয়েছে। ঠিক তারপরই যখন আবার মাননীয় সংসদ দলের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী কথা বলেন, উনি যখন আবার ওনার বক্তব্যের মধ্য দিয়ে বিরোধী দলীয় নেতার কথাগুলোকে উনি কোট করেন প্রায়, এবং 1 ঘন্টার কথার মধ্যে উনি অন্তত 10 বার, 15 বার, 20 বার বিরোধী দলের নেতার কথাটাকে ওন করেন, তখন পুরো পার্লামেন্টের মানে কি হয়েছে আমরা ওগুলো ভুলে যাই। সবাই বলেন এটা, যে এটা ইভেন মাননীয় স্পিকার মহোদয় আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে উনি বলেছেন ওনার 7 বারের সংসদ সদস্যের জীবনে দিস ইজ এক্সেপশনাল পার্লামেন্ট, যেখানে বিরোধী দলীয় নেতার বক্তব্যের মধ্য দিয়ে পার্লামেন্টে একটা মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। আবার সংসদ দলের নেতাও সেটাকে ওন করে আমাদেরকে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের এবং জাতির প্রয়োজনে কাজ করার একটা অনুপ্রেরণা আমাদেরকে জোগান। এটা আমার কাছে, আমি আগে যেটা দেখতাম যে চরিত্র হনন করা, গালিগালাজ করা, গান গাওয়া, তারপরে প্রশংসা স্তুতি করতে করতে সময় শেষ করে ফেলা, এই জায়গাগুলো থেকে বলা যায় যে অনেকটা বর্তমান সংসদ মুক্ত অবস্থায় আছে এবং সামনে আমি আশা করি যে এটা আরও উন্নতি ঘটবে। আমরাও দেখেছি, হয়তো তারপরেও 2-1 বিভিন্নভাবে বলার চেষ্টা করেন, কিন্তু দেখেছি যে 2 পক্ষ থেকেই সেটাকে থামানোর একটা প্রচেষ্টা থাকে। বিগত সংসদগুলোতে সংসদ অধিবেশন দেখার জন্য ধরেন আমাদের ছোটবেলা বা তারপরের সময়গুলোতে অনেকের আগ্রহ থাকতো যে অমুক নেতার বক্তব্য শুনবো। ধরেন বদরুদ্দোজা চৌধুরীদের মতো নেতারা যখন ছিল, খুব ভালো কথা বলতেন। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, খুব সুন্দর করে কথা বলতেন, কখনো কখনো খোঁচাও মারতেন। এগুলো এনজয় করার মতো ছিল। কিন্তু সেই জায়গাগুলো থেকে একটা পার্লামেন্টের গত 16-17 বছরে দেখেছি যে পার্লামেন্টে কি হয় বা কি আলোচনা হয় মানুষের খুব বেশি আগ্রহ ছিল না। সেই আগ্রহের জায়গাটা হয়তো ফিরে এসেছে। জামাত
আপনার যে রাজনৈতিক দল তারা এখন প্রধান বিরোধী দল, বিরোধী রাজনীতিতে সবচাইতে বড় বাস্তবতা কি মনে হচ্ছে এখন? বিরোধী রাজনীতিতে সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে আমরা যে নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর কারণেই তো আমাকে ভোট দেওয়া হয়েছে। যেমন ধরুন আমি বলেছি যে 60 দিনে 16 ডেজে আমি আমার এলাকার মাদকের কবর রচনা করব। আচ্ছা, আমি বলেছি 90 দিনে দুর্নীতির লাগাম টানব। এরকম বেসিক কিছু বিষয় বলেছে। এরকম আরও আমাদের অন্যান্য পার্লামেন্ট মেম্বার যারা আছেন তার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরে উনি কথা বলেছেন। এখন রাষ্ট্র যদি এই ব্যাপারে আমাকে সহযোগিতা না করে তাহলে এরকম বেসিক বিষয়, আমি 2টা রাস্তা করে দেওয়া, 2টা ব্রিজ করে দেওয়া, 2টা স্কুল করে দেওয়া, 2টা মসজিদ, 2টা মন্দির, 2টা উজুখানা, কিছু টিউবওয়েল, এটা ইস এ রেগুলার ডেভেলপমেন্ট। এটা আমি না থাকলে আরেকজন থাকলে করবেন। কিন্তু আমি যে বেসিক এগুলো দিয়েছি, মানুষের কাছে অ্যাপিলগুলো করেছি, তাদের সাথে যে এগ্রিমেন্টগুলো করেছি, এই এগ্রিমেন্টগুলো এখন রাষ্ট্রের সহযোগিতা না পাওয়ার কারণে আমি এটা করতে পারছি না। এটা হচ্ছে বিরোধী দলের পার্লামেন্টের মেম্বার হিসাবে আমার জন্য সবচেয়ে বিব্রতকর এবং আমার জন্য বড় চ্যালেঞ্জ। এখন ইতিমধ্যে যদিও মাদকের ব্যাপারে আইন পাশ হচ্ছে, দুর্নীতির ব্যাপারে লাগাম টানার কথা বলা হচ্ছে, কিন্তু এটার সাথে কিন্তু এটাও দেখা যাচ্ছে যে জনগণ এখন নতুন কথা বলছে যে যেখানে দুর্নীতির লাগাম টানার কথা, লাগাম চেপে ধরার কথা, সেখানে তো জাতি এখন অন্য কিছু চেপে ধরার কথা দেখছে, যেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য, গোটা বিশ্বের মানচিত্রে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। তো এইরকম জায়গাগুলোতে আমরা দুর্নীতির কোনো লাগাম টানা তো দূরের কথা, বরং কোনো ক্ষেত্রে এটা বেড়ে যাচ্ছে। চাঁদা যেখানে কবর রচনা করার কথা, সেখানে চাঁদা 1 হাতের পরিবর্তে এখন 3 হাত 4 হাত পর্যন্ত চলে যাচ্ছে। ইভেন যারা সরকারের দলে আছেন তারাও কোনো ক্ষেত্রে বিব্রত বোধ করছেন। যে একজন নির্বাহী ওনাদের মেম্বার, তিনি বলেছেন যে আমি 34 বছর ধরে বিএনপি করি, আমি তো কোনোদিন আমার কাছে চাঁদা দিতে হয় নাই, অথচ আমার কাছে একজন ওয়ার্ড সভাপতি পরিচয় দিয়ে এসে আমার কাছে চাঁদা চাচ্ছে। তো চাঁদাটা যে শুধুমাত্র সাধারণ মানুষের কাছে তা কিন্তু না, দলের মধ্যেই এক গ্রুপ আর এক গ্রুপের কাছে, আর এক গ্রুপ তার অন্য গ্রুপের কাছে। এই জায়গাটা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে আমরা যারা আছি, প্রশাসন যখন কথা বলি, আইনশৃঙ্খলা কমিটি মিটিং হয়, মিটিংগুলোতে দেখি যে ওনারা যখন আমরা কথা বলি এক কথায় ওনারা একটা সেন্টেন্স বলেন। সেন্টেন্সটা হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য মহোদয়, আসলে আমাদের হচ্ছে কি যে সর্বাঙ্গে ব্যথা, আমরা আসলে ওষুধ দেবো কোথায়। এই একরকম হাল ছেড়ে দেওয়া আর কি। আমি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে কয়েকটাতে গিয়েছি, তো আফটার এইটা কথা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমি তাদেরকে হাসতে হাসতে একবার জিজ্ঞেস করলাম মিটিং আইনশৃঙ্খলা কমিটি যে আচ্ছা আমরা যে দেশে বাস করি সেই দেশে আমরা পার্লামেন্টের সিনিয়র মেম্বারদেরকেও বলতে শুনি যে একটা দলকে নির্মূল করে ফেলা হবে। সেখানে দল কি নির্মূল করাটা গুরুত্বপূর্ণ জাতির জন্য, নাকি মাদক নির্মূল করাটা গুরুত্বপূর্ণ? তো মাদক নির্মূল করার পরিবর্তে আপনারা মাদকের অধিদপ্তরের নাম তো মাদক নির্মূল অধিদপ্তর না দিয়ে নামই দিয়েছেন নিয়ন্ত্রণ। তার মানে এটা শেষ হবে না, এটা নিয়ন্ত্রণ করা হবে, কন্ট্রোল করা হবে, বাট এটা চলবে। এখন আমরা সংসদ সদস্যদের মুখে এটা শুনতে পাচ্ছি এই পার্লামেন্টে যে গাড়ির লাইসেন্স লাগে, ব্যবসার লাইসেন্স লাগে, তারপরে টিভি লাইসেন্স লাগে, মাদকের মদ খাওয়ারও লাইসেন্স লাগে। এটা ওনার জানাই নাই। উনি বলতেছে যে মাননীয় স্পিকার, এটা তো আমার জানা নেই, আমরা কোন দেশে বাস করি যে এই দেশে মাদকের জন্য বা মদের জন্য লাইসেন্স লাগবে, এটা তো আমার জানা নেই। কানু ইমিজিন, আপনি ভাবতে পারেন যে একজন পার্লামেন্ট মেম্বার তিনি কতখানি সচেতন হলে এই কথাটা তিনি বলেন। এই কথা বলার মধ্যে দিয়ে সারা দেশে, গোটা বিশ্বের কাছে এটা তো লাইভ টেলিকাস্ট হয়। কি মেসেজ যাচ্ছে যে আমরা যারা সংসদে সরকার দলের এই সদস্য যিনি এটা বলেন, তার অর্থ হলো এটাকে ওনারা বলেন কিন্তু বাস্তবে এই মাদক নির্মূল করার ব্যাপারটা ধারণ করেন না। আইনশৃঙ্খলা কমিটিতে আমি যখন এটা বললাম যে এটা নামটাই তো আগে চেঞ্জ করা উচিত, এটা মাদক নিয়ন্ত্রণ কেন, এটা তো মাদক নির্মূল হবে, ওনারা সবাই হেসে দিলেন যে এমপি মহোদয় আপনি তো আসলে একটা বাস্তব কথাই বলেছেন, ঠিকই তো আছে, এটা আমরা ওভাবে তো চিন্তা করি নাই। তো এই জায়গাগুলোতে বিরোধী দলের আমরা যারা সংসদ সদস্য আছি, আপনি আরও খেয়াল করেছেন যে আমরা এটা নিয়ে ইতিমধ্যে সংসদে আমাদের ভয়েস রেজ করেছি যে ওনাদের যেখানে দেওয়া হচ্ছে 90 কোটি টাকা, সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে 90 লাখ টাকা, সেখানে আমাদের দেওয়া হচ্ছে 30 লাখ টাকা। যেখানে আমাদের ঈদের সময় পার্লামেন্ট মেম্বারদের সহযোগিতার জন্য সাধারণ মানুষের
দেওয়া হচ্ছে, এটা ওনাদেরকে দেওয়া হচ্ছে 25 দিন, 1 মাস 1.5 মাস আগে। আমরা যখন এটা নিয়ে ভয়েস রেজ করেছি তখন তড়িঘড়ি করে ঈদের 1-2 দিন আগে আমাদেরকে এটা বরাদ্দ দেওয়া হলো। তাহলে এটা বিতরণ করাটাও তো আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, বা আদৌ বিতরণ করাটাও তো আমাদের অনেক সময় সম্ভব হয় না। এরকম অনেকগুলো অবস্ট্রাকল। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সরকার দলের মন্ত্রীগণ বা ওনাদের সংসদ সদস্যবৃন্দ যারা আছেন, ওনারা বিভিন্ন সময় নিয়ে কথা বলতে পারেন। আর বিরোধী দলের শুধুমাত্র বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং আমাদের যিনি চিফ হুইপ, এই 3 জন ছাড়া বাকিদের আসলে আমাদের কথা বলতে মানে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। মানে আমরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালে এটা পয়েন্টার পরে হইছে হয় নাই, এটা একটু বিব্রত হতে হয় অনেক সময়। আর হইছে হয় নাই এটা আসলে অনেকটা আইনেও যেমন ডিপেন্ড করে, এটা ঠিক। আবার কোনো কোনো ক্ষেত্রে স্পিকার যিনি থাকেন দায়িত্বে, হয় স্পিকার থাকেন না ডেপুটি স্পিকার থাকেন, উনি যখন আবার এটার কোনো একটা ব্যাখ্যা দিয়ে ফেলেন তখন গোটা জাতির সামনে তো ওই পার্লামেন্ট মেম্বার একটু বিব্রত হয়ে যান, ওনার বিশেষ করে ওনার একা, যে উনি এটা না বুঝে উনি দাঁড়ালেন কেন। এরকম একটা শঙ্কা থেকেও একেবারে বাস্তব একটা বিষয় নিয়ে কথা বলতেও আমাদেরকে 1000 বার চিন্তা করতে হয়। তো এই যে পয়েন্ট অফ অর্ডার, তারপরে অন্যান্য ধারাগুলো আছে, রুলসগুলো আছে, প্রসিডিওরগুলো আছে, রেওয়াজগুলো আছে, এটা আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনেক সরকারি দলে যেমন অনেক নতুন পার্লামেন্ট মেম্বার আসছে, আমাদের বিরোধী দলে অনেক নতুন পার্লামেন্ট মেম্বার আসছে। তো এই জায়গাগুলো আমরা যেভাবে ইজিলি মুভ করা দরকার, 2টো কারণে। এক হচ্ছে সরকার দলে থাকলে যেভাবে ইজিলি মুভ করা যায় ওভাবে আমরা পারছি না। 2 হচ্ছে অভিজ্ঞতার কারণে সরকার দল এবং বিরোধী দল উভয় জায়গা থেকেই এটার একটা গ্যাপ আছে। সেই জায়গা থেকে জামাত ইসলামী আমাদের বেশ কয়েকবার আমাদের কর্মশালা হয়েছে, আলহামদুলিল্লাহ অপেক্ষাকৃত আমার কাছে মনে হয়েছে, এবং অনেকেই মনেও করেন যে সরকার দলের তুলনায় বরং অনেক ক্ষেত্রে বিরোধী দল তারা যারা আছে তারা তাদের সংসদ সদস্যগণ যথাযথ রোলটা তারা করার চেষ্টা করতেছেন। পুরোটা এখন হয়তো কাভার হয় না, কিন্তু এটা কাভার হয়েছে। তার মানে আপনার পার্টি থেকে কিভাবে সংসদের নিয়ম কানুন যে এটার উপরে আপনারা আলাদা করে ওয়ার্কশপ করেছেন। আরেকটি বিষয় যুক্ত করতে চাই, আপনি যেমন নিয়ন্ত্রণ এবং নির্মূল যে শব্দটি ব্যবহার করলেন, আপনাদেরকেও এখন যেহেতু আপনারা সংসদ সদস্য হয়েছেন সেহেতু হয়তো নির্মূল করা যাচ্ছে না, কিন্তু আপনাদেরও বোধহয় নিয়ন্ত্রণ করার একটা প্রক্রিয়া আমরা দেখছি। এই পয়েন্টে আমি প্রশ্নটি করতে চাই যে নারী সংরক্ষিত সংসদ সদস্যদের দেখলাম যে বিরোধী দলের বেশ কয়েকটি নির্বাচনী এলাকার দায়িত্ব দেয়া হয়েছে, এটা আসলে কি ধরনের দায়িত্ব এবং সেখানে আপনারা নিয়ন্ত্রিত হচ্ছেন কিনা? নিয়ন্ত্রিত হচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা জানতেও চেয়েছি। এটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এরকম একটা কোশ্চেন করা হয়েছে। তো এই প্রশ্নে আমরা ঠিক একদম মানে ডিরেক্ট অ্যান্সার যেটা, এই অ্যান্সারটা আমরা ওখান থেকে নিতে পারি নাই। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের এলাকাগুলোতে, প্রত্যেক এলাকাতেই আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য যেখানে হয়েছেন সেখানে এই মহিলা সংরক্ষিত আসন থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে স্পেসিফিক একদম আমরা পত্রিকার মারফতেও জেনেছি, কিছুটা প্রশাসনিকভাবে আমরা খোঁজখবর নেওয়ার জানার চেষ্টা করেছি যে এটা কনফার্ম করা হয়েছে। তো এখন আপনি একটা মানে বাংলায় যেটা বলা হয় যে এক বনে যদি আপনি 2 বাঘ রাখেন তাহলে শুধু ডিসিপ্লিন না, সেখানে আপনার একটা হযবরল পরিস্থিতি তৈরি হবে, শৃঙ্খলা মেনটেন হবে না, তারপরে সেখানে ডিসিপ্লিন যে একটা ওয়ার্ক করার সুযোগ থাকে, মানে প্রশাসন আসলে তখন কার কথা শুনবে, প্রশাসন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তো এরকম কিছু বিষয়ে ঘটছে যে ধরেন আমার এলাকায় কোনো একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক এটা উদ্বোধন করা হবে, ওখানে আমরা দাওয়াত পাচ্ছি না, ওখানে আমরা দাওয়াত পাচ্ছি না, জানতেই পারছি না, টিওনো জানাচ্ছেন না, ডিসি জানাচ্ছেন না। তো ওনাদেরকে ফোন করলে বলছেন যে হ্যাঁ এরকম একটা ডেট করা হয়েছে, তো এটা আমরা যখন কনফার্ম হবে, আমরা জেনেছি যে কনফার্ম হয়েছে, কিন্তু উনি ওই যে টেকনিক্যাল ভাষাটা ব্যবহার করেন যে এটা যখন নিশ্চিত হবে তখন আপনারা জানতে পারবেন, অথবা এ বিষয়ে আপনি একটু অমুক মন্ত্রী উনি আসবেন, ওনার সাথে আপনি একটু এই ব্যাপারে আলোচনা করে নিলে ভালো হয়। তো বুঝতে পারি যে এই প্রশাসনিক জায়গা থেকে আমাদের সম্মানিত ডিসি টিওনো মহোদয়গণ যারা আছেন তারাও কোনো ক্ষেত্রে কিছুটা হীনমন্যতায় ভোগেন এবং তারা কিছুটা লিমিটেশন, একটা লিমিটেড এনভায়রনমেন্টের মধ্যে তারা যেতে হয়। তো সেই জায়গাটা আমরা মনে করি যে ওনারা যখন একটা স্লোগান দেন সরকার দল যে সবার আগে বাংলাদেশ, আমি সংসদে এটা বলেছি যে সবার আগে বাংলাদেশ, এটা যদি হতে হয় তাহলে তো সবার আগে বিএনপি, সবার আগে বিএনপির এমপি, সবার আগে বিএনপির মন্ত্রী, এটা তো হওয়ার কথা না। যেখানে যে জনগণের প্রতিনিধিত্ব, জনগণ তার হাতে এই দায়িত্বের জায়গাটা তুলে দিয়েছে, তাকেই তো সামনে রেখে ওখানকার কাজটা করাটাই হচ্ছে নর্মস। এই নর্মসের জায়গাটা অনেক ক্ষেত্রেই না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা
মেনটেন করা হচ্ছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ মনে করি। আপনারা বিরোধী দলে যারা আছেন, আপনাদের একটা জোটও আছে, আমি জোট নিয়ে এখনই প্রশ্ন করছি না, একটু পরে যাব। কিন্তু আপনারা জামায়াত ইসলাম যে ধরনের রাজনীতি করতেন 24-এর এই বিপ্লবের পর, তো রাজনৈতিক জায়গায় এই ইয়াং জেনারেশনের কাছ থেকে হয়তো একটা ভিন্ন ধর্মী প্রত্যাশা ছিল। আপনি যদি একটু ছোট করে বলেন, কারণ একটু পরে বিরতিতে যাব, সেই ক্ষেত্রে কি আসলেই কোনো পরিবর্তন এসেছে আপনাদের রাজনীতিতে? কি মনে হয় এই 3 মাস পরে? না, আমাদের রাজনীতিতে কোনো পরিবর্তন আসে নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা আরও পিছনের দিকে চলে যাচ্ছি। এই অর্থে চলে যাচ্ছি, জাস্ট দুটো বিষয় বলি। একটা হচ্ছে যে গণভোটের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, প্রায় 75% মানুষ যে এটার পক্ষে ভোট দিল, এটাকে টোটাল ইগনোর করা, এটা ফ্যাসিজমের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি এতগুলো মানুষের মতামতকে টোটাল আপনি উপেক্ষা করে ফেলছেন। সেকেন্ড থিং হচ্ছে যে জুলাই চার্টারটা তো আমরা সবাই মিলে এটাকে কনসাইজ করেছি, আমরা তো সিগনেচার করেছি, এবং আমরা এখনও বলতেছি এটা অক্ষরে অক্ষরে পালিত হবে। তো অক্ষরে অক্ষরে পালিত হলে তো সংসদে এটার এখন পর্যন্ত আমরা কোনো বিল দেখিনি, বরং প্রথম সংসদের শপথের দিনেই, যেদিন আমরা দুটো শপথ নিয়েছি, সেদিন ওনারা কিন্তু একটা শপথ নিলেন না। ওই দিন থেকেই তো আমরা জুলাই চেতনার যে অধ্যায়টা, সেই অধ্যায়টা কবর রচনা করে ফেলেছেন তারা। এখন ওই যেটা রাজনৈতিক ভাষায় বলি, এখন মানে কফিনের প্রেকে লাস্ট ব্রেকটা দেওয়া বাকি রেখেছেন ওনারা। সামনে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে অধিবেশনে হয়তো এই প্রসঙ্গে তারা কিছু আলোচনা, তাও তাদের পছন্দ মতো, যেগুলো তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির সাথে কাভার করে, এরকম কিছু বিষয় হয়তো ওনারা নিয়ে আসবেন। এবং সেই জায়গায় আমাদেরকে বারবার ওনারা বলছেন সংবিধান সংশোধন কমিটি যেটা, সেই কমিটিতে আমাদেরকে অ্যাটেন্ড করার। আর আমরা বলছি যে আমরা সংশোধনের জন্য তো এই আন্দোলনটা হয় নাই, এই আন্দোলনের পুরো মেসেজটাই ছিল রিফরমেশন, সংস্কারের জন্য। সুতরাং সংস্কারই যদি না হয়, আর বিএনপি নিজেরাও যে 31 দফা কর্মসূচি বা দিয়েছিল, সেটা সংস্কারের কর্মসূচি দিয়েছে, এবং ওনারা বারবার বলেছেন যে এই বাংলাদেশের সংস্কারের প্রবক্তা ওনরা। কিন্তু এখন খুব দুর্ভাগ্যজনকভাবে আমি পার্লামেন্টে আমার বক্তব্যে বলেছি যে কী যে একটা হয়েছে, আগে বাংলাদেশে ইসলাম ফোবিয়া ছিল, আর এখন বর্তমান সরকারের মধ্যে আমি সংস্কার ফোবিয়া দেখি, যে ওনারা সংস্কার শব্দ আর মুখে নিতে চান না, এক্সিকিউশন তো পড়ে, মানে এই শব্দটাকেই ওনারা এখন ভয় পাচ্ছেন। বাংলাদেশে ইসলামী রাজনীতি কি এখন শুধু ধর্মভিত্তিক রাজনীতি নয়, বরং সুশাসন ও কল্যাণ রাষ্ট্রের বিকল্প মডেল হিসেবে উপস্থাপন করতে চাইছে, বা আপনারাও চাইছেন? দেখেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র দুটোর মধ্যে পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে স্টার্টিং একটা গ্রাজুয়াল সিস্টেম। আপনি জাস্ট ছোট্ট একটা ব্যাপার দেখেন, যে মদ যখন ইসলামে হারাম করা হয়, একদম একটা রাষ্ট্রের মধ্যে মদের বা এইটা যখন সকল জেনারেশন এটা প্র্যাকটিসিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নতটা আমি যতটুকু বুঝেছি, আমারও ভুল হতে পারে, যে এটা প্রথম বলা হলো যে এটার মধ্যে কোনো উপকার নাই, পরে বলা হলো এটা নামাজের সময় খেও না, পরে বলা হলো যে এটা এই প্রসেসের মধ্য দিয়ে এটাকে তোমরা মানে ইগনোর করো, একটা পর্যায়ে চতুর্থ পর্যায়ে গিয়ে এটাকে হারাম করে দেওয়া হলো। এটা কি নবীজির সুন্নতের জায়গায়? না না, ইসলামের বেসিকটাই হচ্ছে এটা, মানে এই 4 ধাপে মদকে হারাম করা হয়েছে। তো আমরা যে ইসলামের কথা বলি, এটা আলাদা কোনো জামাত ইসলামের আলাদা, প্রথম কথা হচ্ছে জামাত ইসলামের আলাদা কোনো ইসলাম নাই। দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলামী মওদুদি বাদ নামে আমাদের কোনো বাদ নাই। আমরা দেখবেন কখনো এটা বলি না, যে আপনি কখনো খেয়াল করেছেন যে জামাত ইসলামী আজকে সংসদ সদস্য না, আরও তো অনেক সংসদ সদস্য, ম্যাক্সিমাম পার্লামেন্টে আমরা ছিলাম, কোনো পার্লামেন্ট মেম্বার বক্তব্য রাখতে গিয়ে স্মরণ করছি আমাদের মরহুম মাওলানা মওদুদি রহিমাহুল্লাহকে, যিনি আমাদের এই পথ প্রদর্শন করেছেন, কোনো বক্তব্যে আমরা এটা বলি না। কেন? তো আবার আপনার এইটুকুই, যেটুকু আপনি বললেন এইটুকুই কেটে দিয়ে দিলে কিন্তু ভিন্ন অর্থ হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, সেটা কি কেটে দিয়ে যদি করে সেটা তো ভিন্ন ব্যাপার, এটা অন্য কথা। আমি কিন্তু জিনিসটা আমি বোঝাতে চাওয়াটা আমার অধিকার, যে জামাত ইসলামী কোনো বাদ, ইসলাম হচ্ছে আমাদের বেসিক, কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের আকীদা। সেই আকীদার জায়গাটাকে জামাত ইসলামী সাধারণ মানুষের মাঝে নিয়ে এসে ইসলামের ভিত্তিতে একটা সমাজ পরিচালনা করাটা প্রত্যেকের জন্য আমাদের ফরজ। নামাজ যেমন ফরজ, এটাও তেমন ফরজ। সেই ফরজের জায়গাটাই আমরা মানুষের কাছে দাওয়াত দিয়ে আসছি, এবং এর ভিত্তিতে কিন্তু মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছে। সেই সমর্থনের ভিত্তিতে আমরা গ্রাজুয়ালি, আপনি কোনো ইসলাম কোনো বিষয়ে মানুষকে চাপিয়ে দেওয়া, এটা তো পছন্দ করে না। ইসলামের সিস্টেমটাই হচ্ছে কনভিন্সিং, আপনি তাকে এটা বুঝতে দিবেন। মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও তো এই অধিকার দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পাপ কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা বুঝার সুযোগ আমাকে দিয়ে আমাকে স্বাধীন করে দিয়েছেন। সুতরাং জামাত ইসলামী মনে করে
রসুল করিম সাল্লাহ সাল্লাম যে মক্কায় হলো না, মদিনায় হলো কেন? সেখানকার জনগণ এটা ওইভাবে অ্যাকসেপ্ট করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিজরত করে মদিনায় চলে যেতে বললেন। এই জন্য যে মদিনার মানুষ ইসলামকে ভালোবাসে, সেখানে ইসলামের ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। জামাত ইসলামী মনে করে যদি এই দেশের মানুষ 90% মুসলমানের দেশ, সেরকম একটা দেশে ইসলামের ভিত্তিতে আপনি যদি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা দেশ চালাতে পারেন, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যদি একটা দেশ চলতে পারে, সমাজতন্ত্রের ভিত্তিতে যদি আপনি মানুষের কাছে একটা স্টেট পরিচালনা করার জন্য আপিল করতে পারেন, তাহলে আমি ইসলামের ভিত্তিতে একটা জেনারেশনের কাছে, একটা স্টেটের কাছে আমি আমার কথা বলতে অসুবিধাটা কোথায়? আর আমি তো বলি না, এই কথা আপনি বলেন। আপনি যে জাতীয়তাবাদের কথা বলেন, আপনি যে ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলেন, আপনি সেই ইসলামের কথা বলেন, আমি আপনার সাথে কাজ করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। সেই জায়গায় জামাত ইসলামী, ইসলামী সমাজ, ইসলামিক কল্যাণ রাষ্ট্র অথবা ইসলামিক স্টেট, ইসলামিক কল্যাণ রাষ্ট্রটা হচ্ছে ইসলামী স্টেটের ফার্স্ট স্টেজ, প্রাইমারি লেভেল। এখান থেকে মানুষকে পর্যায়ক্রমে এটাতে হেবিচুয়াল করা, যাতে সে ক্রমান্বয়ে এটা বুঝতে পারে, তার জন্য যেটা প্রেশার না হয়, সেই জায়গাটা আমরা আস্তে আস্তে করে মানুষের কাছে বলেছি এবং মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। জামাতকে নিয়ে সবচাইতে বড় সমালোচনা দলটির অতীত, এটা জামাত ইসলামের যে কোনো নেতৃত্বই টেলিভিশন টকশো বা যে কোনো জায়গাতেই এই প্রশ্নের সম্মুখীন তাদের হতেই হয়। আপনাকেও সেই একই ধারাবাহিকতায় এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আপনার মতে বর্তমান প্রজন্মের জামাতকে কি অতীত দিয়ে বিচার করা উচিত নাকি বর্তমান দিয়েই? দেখেন, এই পার্লামেন্টেই আমাদের আমিরে জামাত মাননীয় বিরোধী দলের নেতা প্রথমে উনি অনেক বক্তব্যের পরে উনি যখন কথা বললেন, তখন উনি আপিল করলেন যে আমরা পিছনের বিষয় নিয়ে, অতীত নিয়ে আমরা খুব বেশি এখানে সময় ক্ষেপণ করাটা আমরা পছন্দ করি না, বরং আমরা সামনের দিকে এগোতে চাই। ঠিক এই কথাটারই সূত্র ধরেই হোক অথবা প্রাইম মিনিস্টার মানে সরকারি দলের নেতা, উনি কিন্তু খুবই চমৎকার একটা কথা বলেছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছে এখানে বর্তমানকে পর্যালোচনা করে ভবিষ্যৎকে নির্ধারণ করা, অতীত নিয়ে পড়ে থাকা নয়। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটার মধ্যে দিয়ে তো একটা মেসেজ আমাদের ক্যারি হওয়ার কথা। এবং আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে আমাদের অতীত যেমন ধারণ করতে হবে, বর্তমানকে ধারণ করে ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। একটা দেশে 71 সালে কি ঘটেছে এটার উপরে ডিপেন্ড করে মানুষের ক্ষুধার সমস্যার সমাধান হবে? 71 সালে কি ঘটেছে সেটার উপরে ভিত্তি করে কি আমার দেশের দুর্নীতির কমানো বাড়ানোর কোনো ইথিক্স নির্ধারণ হবে? 71 সালে কি ঘটেছে সেটার উপরে ভিত্তি করে কি আজকে আমাদের দেশের সবচেয়ে মরণ ব্যাধি হচ্ছে মাদক, এটার সমস্যার সমাধান কি 71-এর উপরে চুলচেরা কসলানো বিশ্লেষণ করলে কি এটার কোনো ওয়ে বের হবে? বের হবে না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আজকে আপনি কোন ভিত্তিতে 71-এর সাথে সম্পৃক্ত করে আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করবেন? কিসের ভিত্তিতে? আমার তো সময় জন্মই হয় নাই। ধরে নিলাম ওই সময় যুক্তির বিচারে ধরে নিলাম ওই সময় কিছু প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? একটা রাজনৈতিক ডিসিশন। রাজনৈতিক ডিসিশন তো ভুল করে রাজনৈতিক দলগুলো, এটা শুধু আমরা না, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ডিসিশন নিতে ভুল করেছে। কোন রাজনৈতিক দল কতবার ক্ষমা চেয়েছে? আমি রিসেন্ট শুনলাম আমাদের সংসদে মাননীয় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলম আমাদের একবার ক্ষমা চাওয়া উচিত ছিল। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনার তো খোঁজখবর রাখা উচিত বা দু একটা মিডিয়ার বক্তব্য তো শোনা উচিত। আমিরে জামাত এখন বিরোধী দলীয় নেতা, উনি যখন আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্তি পেলেন, মুক্তির পরে ওনাকে নিয়ে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে যখন আমরা প্রেস ব্রিফিং করেছি, একদম মানে ফ্রাঙ্কলি স্পিকিং উনি স্পষ্ট করে বলেছেন, আমাদের দ্বারা, আমার দ্বারা, আমাদের দলের দ্বারা কেউ কখনো যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন আমাদের আচরণে, ব্যবহারে, কার্যের মাধ্যমে, আমরা আপনাদের কাছে এই বিষয়ে দুঃখ প্রকাশ করছি। পরিষ্কার বলেছেন। এই বিষয়গুলো নিয়ে আবার নতুন করে মূলত যখন বিরোধী দল বা জামাত ইসলামীকে আর কোনো কার্ড দিয়ে আমাদেরকে ঠেকানো যায় না, আমাদেরকে আর আটকানো যায় না, কোনো অবস্থাতেই যখন আমাদেরকে দুর্নীতিতে আটকানো যায় না, কোনো অবস্থাতেই চাঁদাতে আমাদেরকে আটকানো যায় না, কোনো অবস্থাতেই অশ্লীলতা, বেহায়াপনা, ধর্ষণের মতো ঘটনার সাথে আমাদেরকে সম্পৃক্ত করা যায় না, ঠিক তখনই এই একটা মাত্র কার্ড, যেই কার্ডটা শেখ হাসিনা ব্যবহার করেছেন। এবং শেখ হাসিনা এই কার্ডটা ব্যবহার করেই কিন্তু 2024 সালে 5ই আগস্ট তাকে চলে যেতে হয়েছে। উনি যখন সবশেষ শব্দটা ব্যবহার করলেন জনৈক সাংবাদিকের প্রশ্নে যে রাজাকারের নাতিপুতিরা পাবে, তাহলে তো এই এক রাজাকারের কোশ্চেনেই কিন্তু ওনার দেশ ছাড়তে হয়েছে। যদি আমরা ওখান থেকে শিক্ষা না নিই, আবার যদি রাজাকারের প্রশ্ন তুলে আমরা জাতিকে বিভেদ করি,
জাতিকে দুই ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমাদের কিন্তু আবারও, আমি তো শুধু ওনাদেরকে বলবো না, যে এটা করবে তাকেই কিন্তু আবার ওই রকম হেলিকপ্টারের জন্য প্রস্তুতি রাখতে হবে। এই জন্য রাখতে হবে যে এই কোশ্চেনটা এখন এই দেশের মানুষ এটা পছন্দ করে না, যে আমরা ওই 54 বছর আগের ঘটনা নিয়ে এখন আমরা পড়ে থাকি। কারণ 54 বছরের ঘটনাটা মানুষের কাছে, দেশ স্বাধীন হয়েছে এটাকে জামাত ওন করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে তো আমরা ধারণ করি, আমরা শহীদদের জন্য দোয়া করি, আমরা স্বাধীনতা দিবসে আলোচনা করি, আমরা বিজয় দিবসে আলোচনা করি, আমরা সেটার জন্য মানুষের কাছে বলি যে এই বিজয় দিবসের চেতনাকে অর্থবহ করতে হবে, এবং অর্থবহ করার জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, অর্থবহ করার জন্য আমাদের দুর্নীতিকে কবর রচনা করতে হবে, অর্থবহ করার জন্য আমাদের ঘুষ সুদ এর কবর রচনা করতে হবে। এই কথাগুলোই তো হচ্ছে আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। সেই মূল মন্ত্রের জায়গাগুলো থেকে যদি আপনি সরে গিয়ে আপনি আমাকে ওইরকম কোনো কাজে ইনভলভ না পেয়ে উল্টো ওই 71 রাজাকার আলবদরের কার্ড আপনি আমার উপর ব্যবহার করেন, যদি ব্যবহার হয়ে এটা কার্যকর হতো, তাহলে জামাত ইসলামের এই বছর এই 77 জন বা 78 জন আমাদের মাননীয় সংসদ সদস্য, এত আকাশ সমান ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র। ইভেন আমি জামাত গত প্রোগ্রামে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারেরও কেউ কেউ চেয়েছেন আমাদের কেউ কোথাও থেকে নির্বাচিত না হোক। এসব সত্ত্বেও কিন্তু জনগণ জীবনের ঝুঁকি নিয়ে, আমার এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে, আমাদের বোনেরা মায়েরা জীবনের ঝুঁকি নিয়ে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে রোজা রেখে, এখন আমাকে অনেকে বলে 100 টাকা, কালকে আমাকে একজন 100 টাকা হাতে ধরিয়ে দিয়েছে। আমি বললাম এটা কি? বলছে মাসুদ ভাই এটা আপনার জন্য মানত করেছিলাম যে আপনার ভোটটা, আপনাকে ভোট সবাই দেবে এটা জানতাম, কিন্তু আপনার ভোটটা যেন কাজে লাগে এটার জন্য 100 টাকা মানত করেছিলাম। আমি বেরিয়ে এসে একজন ভিক্ষুককে এটা দিয়ে দিয়েছি। এই যে এত ষড়যন্ত্রের পরও তো মানুষ কেন ভোট দিয়েছে? ভোট দিয়েছে এই যে 71 আমাদের অসম্ভব সম্মান মর্যাদার ব্যাপার, কিন্তু এটাকে কেন্দ্র করে একটা জাতিকে বিভক্ত করা, এটা এই জেনারেশন আর পছন্দ করে না। বিশেষ করে এই জেনজি জেনারেশন বা আলফা জেনারেশন যাদেরকে আমরা বলি, তারা এখন চায় আমাদের দেশটা যেন এগিয়ে যায়। কারণ আমাদের পরে অনেকে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন রাষ্ট্রগুলো আমাদের চেয়ে এখন উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত থেকে আরও অধিকতর উন্নত রাষ্ট্রে তারা উন্নীত হয়েছে। সেখানে আমরা এখন উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে আছি। আমরা এখনও বিভিন্ন ডেভেলপিং ইন্ডেক্সে আমরা এখন 164 দেশের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 140, 50, 60 পর্যন্ত আমরা আছি। হোয়াটস হ্যাপেন্ড? কেন? তাহলে আমাদের 71-এর ওই যে অধ্যায়টা, সেই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, নাকি আমার গ্লোবাল ইন্ডেক্সে, ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, দুর্নীতি করাপশন ইন্ডেক্সে, এডুকেশন ইন্ডেক্সে, এই ইন্ডেক্সগুলোতে আমার ডেভেলপমেন্টে এখন আন্তর্জাতিক বিশ্বে গ্লোবাল এই ওয়ার্ল্ডে আমার ফাইট করাটা গুরুত্বপূর্ণ? জামাত মনে করে ওই জায়গাটাকে আমাদের ধারণ করতে হবে। তার মানে রাজনৈতিক যে ডিভাইডেশনের কারণে রাষ্ট্র পিছিয়ে থাকে, সেই জায়গাটাই আপনাদের মূল জায়গা। 71 নিয়ে আপনাদের দুঃখ আছে এবং সেই জায়গায় আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব দুঃখ প্রকাশও করেছে যে ওই ভুলকে তারা আর নতুন করে টানতে চান না। তরুণদের একটি বড় অংশের কথা বললেন যে জামাতের রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে, বা ছাত্র শিবির, যদিও আপনারা বলেন যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম আলাদা সংগঠন, কিন্তু তারপর আমরা দেখি যে পরম্পরা রয়েছে একে অপরের মধ্যে। আগের যিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি দেখলাম সম্প্রতি জামাতের শপথ নিয়েছেন। এটা কি আদর্শের আকর্ষণ, নাকি অন্য দলগুলোর প্রতি হতাশা, যে কারণে আপনাদের সমর্থন কিছুটা হলেও বেড়েছে? জামাত ইসলামী ছাত্র শিবির তো আসলে লক্ষ্যের দিক থেকে আমাদের একটা মিল আছে। আমরা একটা ইসলামিক ওয়েলফেয়ার স্টেট যেমন চাচ্ছি, ছাত্র শিবিরও হচ্ছে সেরকম কিছু যোগ্য নেতৃত্ব তারা গড়ে তোলে। প্ল্যাটফর্মটা শুধু আলাদা। তাদের আমাদের যেমন অন্য রাজনৈতিক সংগঠনগুলোতে বলা হয় যে তাদের ফাদার অর্গানাইজেশন আছে, মাদার অর্গানাইজেশন আছে। আমাদের এরকম ফাদার বা মাদার অর্গানাইজেশন বলে কিছু নেই। ছাত্র শিবির অ্যাবসলিউটলি একটা, তারা স্বতন্ত্র ছাত্র সংগঠন। তারা তাদের নেতৃত্ব ঠিক করে, তারা তাদের নির্বাচনী প্রক্রিয়াটা তারা ঠিক করে। অন্য সংগঠনে যেমন মূল সংগঠনে যারা তারা ঠিক করে দেয়, এখানে এই প্রক্রিয়াটা আমি নিজে 2 বছর সেক্রেটারি জেনারেল ছিলাম, 2 বছর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলি যে সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে ছাত্র শিবির অ্যাবসলিউট একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে কাজ করে। আর সেই জায়গায় ছাত্র শিবির থেকে জামাত ইসলামীতে যারা এসে জয়েন করে, এটা খুব স্বাভাবিক। এই জন্য স্বাভাবিক যে ছাত্র শিবিরের যে ধারণাটা লালন করে, সে যে অ্যাক্টিভিজমটা সে ফলো করে, সেই অ্যাক্টিভিজমগুলোই জামাত ইসলামী করে। আমি আমার জায়গা থেকে বলি যে ছাত্র শিবির হচ্ছে অ্যাবসলিউট ট্রেনিং সেকশন। ওকে, এখানে হচ্ছে আপনি ট্রেনিং নেওয়া যায়।
ছাত্র জীবনটা ট্রেনিং পিরিয়ড। এরপরে আপনার ছাত্র জীবন শেষ করার পর জামাত ইসলামী বা প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, ইটস এ অ্যাবসুলেট, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পিরিয়ড। তো ওখানে সে ট্রেনিং নেয় যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পর্দা মেনটেন করতে হবে, হারাম মানে অ্যাভয়েড করতে হবে। তো এটা একটা থিওরিতে সে চলে, কিন্তু ওখানে কিছু জিনিস থিওরি প্র্যাকটিক্যাল করতে পারে, ম্যাক্সিমাম জিনিস প্র্যাকটিক্যাল করতে হলে তখন জামাত ইসলামের এই প্ল্যাটফর্মটাই হচ্ছে তার জন্য উপযুক্ত। সঙ্গত কারণেই সে এই জায়গাটাকে চুজ করে এবং এখানে সে এসে কার্যকর। অন্য দিক থেকে যারা আসেন খুবই স্বাভাবিক যে 54 বছরে তারা যখন দেখেছে অনেকে অনেক কথা বলেছে। এবং এখন ধরেন এই বিএনপির কথাই যদি আমি বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে এখন অনেকে সর্বমন্ত্রী বলেও ডাকেন, যে সব মন্ত্রণালয়ে ওনার অ্যাক্সেস আছে। ইভেন উনি ম্যাক্সিমাম সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে কথা বলেন। তো আমাদের দেশের মানুষ তো প্রধানমন্ত্রীর কাছ থেকে, প্রধানমন্ত্রীর কথা তো ওনার কাছ থেকেই শুনতে চান, উনি বলেন, কিন্তু ম্যাক্সিমাম কথাই আমরা দেখি যে ওনার পক্ষে কথা বলেন। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখন এই কথাটা বললেন যে এই জুলাই সনদ অ্যাবসুলেট, এটা একটা প্রতারণার দলিল ছাড়া আর কিছু না, তাহলে উনি এই দীর্ঘ সময় কমিশনের সাথে সময় দিলেন, দলের প্রতিনিধিত্ব করলেন, সাইন করলেন, তাহলে উনি প্রতারণের দলিলে সাইন করলেন কেন? এই কোশ্চেনের জবাব ওনার কাছে কে চাইবে? আপনি সাধারণত খেয়াল করবেন, মানে এটা বলছে অফ দ্য রেকর্ডের মতো আর কি, উনি সবসময় শেষের দিকে কথা বলবেন, মানে ওনার কথার যেন জবাব দেওয়ার মতো বিরোধী দলের আর কোনো সুযোগ না থাকে। হ্যাঁ থাকে, বিরোধী দলের নেতা, বিরোধী দলের নেতার সাথে সৌজন্য কার্টিসিতে এটা যায় না যে স্বরাষ্ট্রমন্ত্রী যা যা এবং উনি যেভাবে কথা বলেন ওই কথার আলোকে মাননীয় বিরোধী দলের নেতা ওনার পক্ষে ওই কথার জবাব দেওয়াটা মানানসই হয় না। সঙ্গত কারণে দেখা যায় ওটা থেকে যায়। একবার তো আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা, ওনার বক্তব্য আগে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, স্পিকার ঘোষণা দিয়ে দিয়েছেন। উনি বললেন যে আমি মাননীয় বিরোধী দল উপনেতার পরে কথা বলতে চাই। স্পিকার একটু বিব্রত হলেন, উনি আবার রুলিং দিলেন, বললেন যে ঠিক আছে মাননীয় বিরোধী দল উপনেতা, আপনি একটা কথা বলার জন্য আপনাকে ফ্লোর দেওয়া হলো। তো তাহের ভাই সিনিয়র মানুষ কিছুটা, স্বাভাবিকভাবেই উনি দলের নায়েবে আমির, উনি দাঁড়িয়ে কিছুটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে মাননীয় স্পিকার, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি, যেখানে স্পিকারের মানে কথাকে কাউন্টার দিয়ে একজন মাননীয় মন্ত্রী বা সরকার দলীয় একজন মাননীয় সংসদ সদস্য কথা বললে ওটা চেঞ্জ হয়ে যায়, আমি এরকম একটা সময় আমি কথা বলতে চাচ্ছি না, আমি আজকে আর কথা বলবো না। তো যখন বললেন তখন মাননীয় স্পিকারের পক্ষ থেকে ওনাকে একটু মানে বলার চেষ্টা করা হলো যে ওকে ঠিক আছে, আপনি কিছু মনে না করে আপনি কথা বললে ভালো হয়, আপনার কথাটা আজকে অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এরপর ওনাকে উনি কথা বলেছেন, আমি বিরোধী দলের নেতা ওনাকে বলেছেন যে ঠিক আছে আপনি কথা বলেন, আপনি তো যেটা বলার সেটা আপনি বলে ফেলেছেন, এখন আপনি কথা বলেন। তো এই যে উনি শেষে এসে কথা বলেন আর কি, তো এই কথায় উনি, এটা আমি প্রসঙ্গটা তুলেছি আরেকটা কারণে, যেটা আপনি বলছিলেন যে জামাতের প্রতি মানুষের এই যে দ্বিচারিতা, উনি আরেকটা কথা বলেছিলেন যে আমরা এই গণভোট, আমরা জুলাই চার্টার, এই যা যা সাইন করেছি মূলত একটা ইলেকশন পাওয়ার জন্য আমরা এই সাইনগুলো করেছি, এসব আমরা চোখ বন্ধ করে মেনে নিছি। একটা ইলেকশন না হলে এই সমস্ত টালবাহানা করে ইলেকশনটাই হতো না, এইটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ ছিল। তাহলে আপনি যে রাজনীতিবিদের কাছে, আমি ব্যক্তি ওনাকে মেনশন করেছি ওনাকে ছোট করার জন্য নয়, উনি বলেছেন যেহেতু উনি তো দলের এখন শুধু মুখপাত্র না, মানে দলের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন উনি। তো উনি যদি এটা বলেন যে জুলাই চার্টার ইটস অ্যাবসুলেট, এটা একটা প্রতারণার দলিল ছাড়া আর কিছু নয়, উনি যদি এটা বলেন যে আমরা নির্বাচনটা আদায় করার জন্য এগুলো আমরা মেনে নিয়েছি, জাতির কাছে কি মেসেজ যায়? তাহলে আপনি আপনার 31 দফা কর্মসূচি বা 31 দফা সংস্কার, এই সবই কি শুধু মানুষের ভোট পাওয়ার জন্য করেছেন? এই রাজনীতিবিদদের প্রতি, এই রাজনৈতিক দলের প্রতি, এই রাজনীতির আদর্শের প্রতি মানুষের কি আস্থা তৈরি হবে বলেন? তাহলে আমরা মানে 2024-এর আগস্টের 5ই আগস্টের আগ পর্যন্ত যা ছিল আর এখন কি এমন পার্থক্য ঘটেছে? মানুষের মধ্যে কি ডেভেলপমেন্ট হয়েছে? শহীদ পরিবারগুলো এখন চোখের পানি ফেলে, আমার সন্তান কেন জীবন দিল? এখন আহত জুলাই যোদ্ধা যারা, তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তাদের লাইফ সিকিউরিটির জন্য তারা হাহাকার করতেছে যে ভাই আমাদের কি সিকিউরিটি আছে কোনো? যারা আমাদেরকে গালি দিচ্ছে তাদেরকে কোনো রকম আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তারা আমাদের চোখের সামনে ঘটছে, তাদের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং
আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় ইভেন মিডিয়ার জগতে আজকে দেখেন, একটা মিডিয়া যদি একজন সংসদ সদস্যকে নিয়ে 3 দিনে 58টা ফটোকার্ড তৈরি করে, কান ইমেজিন। আমি এটা বলছি এই কারণে যে একটা দেশের জাতীয় স্বার্থের জন্য আপনি কথা বলেন, একটা মিডিয়া তো কথা বলবে দেশের জন্য, একটা মিডিয়া কথা বলবে জাতিকে ওন করে কথা বলবে। একজন ব্যক্তি বা একটা দলকে টার্গেট করে কথা বলে আপনার কী লাভ? অথচ এই মিডিয়াকে আমরা কিন্তু তখন দেখেছি ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আমাদের জীবন যৌবন সম্পদ যা আছে শেষ পর্যন্ত আপনার জন্য আমরা ডেডিকেট করব। তো কি করতে পারছি আমরা? কি চেঞ্জ হয়েছে? তারাই তো এখন আবার নতুন বয়ান তৈরি করেছে। যেই পত্রিকা বিএনপি এবং বিএনপির এই এখনকার বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বলেছে, এখনও মানে পত্রিকার কাটিংয়ে আপনি জাস্ট সার্চ দিলে এগুলো পাবেন। সেই পত্রিকায় আবার এখন তো তাকে মাথায় করে তুলে দিচ্ছেন। আচ্ছা, ধরেন মিডিয়া এটা করছে বা পত্রিকা করছে, কিন্তু যাদের জন্য করছে আপনারা রাজনীতিবিদরা কি বুঝছেন না? হ্যাঁ, বুঝছি। কাদেরকে এখন তেল দেওয়া হচ্ছে? একটা সাংবাদিক ফোরামের একটা মানে প্রোগ্রামে তো সাংবাদিকদের পক্ষ থেকে বলা হলো যে মানে তখন অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের পক্ষ থেকে আমি ছিলাম, ওদিকে বিএনপির মহাসচিব ছিলেন। তো সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হলো যে আপনাদের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আরও অন্য দলের যারা ছিলেন, আমাদের একটা আপিল হচ্ছে যে আপনারা সাংবাদিকদেরকে কোনো রাজনৈতিক কালার দিবেন না, ঠিক আছে? তো মাননীয় মহাসচিব বিএনপির তো উনি অন্য একটা প্রোগ্রামে চলে যাবেন, আমার আগে উনি বক্তব্য দিচ্ছেন। তো উনি দাঁড়িয়ে একটা শক্ত কথা বলেছেন। উনি দাঁড়িয়ে বললেন যে আমরা যেমন সাংবাদিকদের রাজনৈতিক কালার দেব না, এটা ঠিক, আপনাদের থেকেও অতিমাত্রায় উৎসাহী হয়ে রাজনীতিবিদদের পকেটে ঢোকার জন্য প্রতিযোগিতা করবেন না। ওখানে সাংবাদিকদের কিন্তু করতালি দিয়ে ওনার এই কথাটাকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে অতিমাত্রায় উৎসাহী হয়ে আপনারাই রাজনীতিবিদদের পকেটে ঢোকার জন্য চেষ্টা করবেন না। আমি তখন আমার লাস্টে আরেকজন বক্তা ছিলেন, আমি তখন একটা কথা বললাম যে দেখেন, আপনারা বলেছিলেন যে আমাদেরকে রাজনীতির কোনো পক্ষে নেবেন না, আমাদেরকে নিরপেক্ষ থাকতে দিবেন। আমি দাঁড়িয়ে বললাম এটাও ভুল মেসেজ। নিরপেক্ষ থাকবেন কেন সাংবাদিকগণ? সাংবাদিকগণের তো পত্রিকার উপরে লাল করে লেখা থাকে আমরা নিরপেক্ষ নই, আমরা বাংলাদেশের পক্ষে, আমরা দেশপ্রেমের পক্ষে, আমরা জনগণের পক্ষে। আপনার নিরপেক্ষ কেন? নিরপেক্ষ হলো তো ওই যে আমরা একটা মানে মজা করে একটা কথা বলি, নারী আর শিশু ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ নয়, এই শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তাহলে আপনি নিরপেক্ষ কেন? আপনি নিরপেক্ষ হবেন না, আপনি দেশের পক্ষে হবেন, আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে হবেন, আপনি জনগণের পক্ষে কথা বলবেন। সেটা আমার বিপক্ষে গেলেও বলবেন, সেটা সরকার দলের বিপক্ষে গেলেও আপনি কথা বলবেন। আমির জামাত বিরোধী দলীয় নেতা বারবার এই কথাটা বলেন, সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন। আমাদের ত্রুটিগুলো গঠনমূলক সমালোচনা করুন, অন্যের যদি কোনো সমালোচনা থাকে সেটাও বলুন, আমাদের ভালো থাকলে সেটাও বলুন। আমার কথাকে কাটছাট করে রং তুলে মানুষের মধ্যে আমাদেরকে বিব্রত করলে এটা সাংবাদিকতার জগৎ হয় না। তার মানে বিষয়টা পরিষ্কার যে অন্য দলের রাজনৈতিক বিমুখতাই হয়তো আপনাদের প্রতি তরুণদেরকে বা অন্যদেরকে আকৃষ্ট করছে, এজন্য আপনাদের জনসমর্থন বেড়েছে। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার রাজনৈতিক পরিক্রমায় বুঝতে পারবো যে শেষ পর্যন্ত কাদের জনপ্রিয়তা কতটুকু জায়গায় গিয়ে টিকে থাকে বা বাংলাদেশেই কোথায় যায়। আপনি যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই জায়গা থেকে এসে এখন জামাত ইসলামের রাজনীতি করছেন। শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে পর্যায়ে রয়েছে, সেখানে কি আমরা শুধু দক্ষ নাগরিক তৈরি করতে পারছি, নাকি এটা শুধু পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থায় রয়ে গেছে? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি থাকা উচিত, কি মনে হয়? দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন আজকেও আমাদের বেশ কয়েকটা বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে নোটিশ ছিল একটা যে আমাদের দেশের কারিগরি বা টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো করা। যেমন আমরা ছোট সময় পড়াশোনা করেছি, একটা হলো সুশিক্ষিত আর একটা হলো স্বশিক্ষিত। সুশিক্ষিত মানে তার সার্টিফিকেট আছে, আর স্বশিক্ষিত হলো তার যতটুকু আছে সার্টিফিকেটের তুলনায় তার ক্যাপাসিটিটা, তার এক্সপিরিয়েন্সটা, তার এটা এক্সিকিউট করার ক্যাপাসিটিটা তার বেশি আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি হলো যে শিক্ষা তাকে দেওয়া হয়, ওই শিক্ষার সাথে তার নিজস্ব মজ্জাগত এবং তার মনোজগতের যে আদর্শিক চিন্তাটা, সেই চিন্তার সাথে তার লালন নাই। যেমন ধরুন, আপনি পড়ছেন বাংলাতে, তার চাকরি হচ্ছে ব্যাংকে, সে পড়ছে ইকোনমিক্সে, তার চাকরি হচ্ছে
একটা মানে ম্যানেজারিয়াল পোস্টে। বুয়েট থেকে পরে ক্যাশ অফিসার হিসেবে সরকারি ব্যাংকে চাকরি করছেন। আপনি তার কাছ থেকে কি সার্ভিস আশা করবেন? এই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে আমার ইউনিভার্সিটির আমার যিনি পিএইচডির সুপারভাইজার ছিলেন উনি বলতেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তো বিশ্বে মজা করে বলা হয় যে আওয়ার নলেজ ব্রিজ নিয়ার টু ইগনোরেন্স। আমাদের শিক্ষা আমাদেরকে মূলত মানে অজ্ঞতার দিকে ধাবিত করে, অজ্ঞ বানিয়ে দেয়। মানে আমাকে যখন পিএইচডি মানে সার্টিফিকেটটা দেওয়া হবে, তো তখন আমাদের 13 জন একসাথে, তো একজনকে বক্তৃতা দেওয়া হলো তার মানে অপিনিয়নের জন্য, যে তোমার বলো আর কি, মতামতটা বলো, তোমার মানে ফিলিংস বলো। তো সে বলছে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন মনে হয়েছিল অন্তত ভাইস চ্যান্সেলর তো হবই। তো পরে দেখলাম এত ছাত্র, এত ক্লাস, ভাইস চ্যান্সেলর হওয়া হবে না। সেকেন্ড ইয়ারে যখন উঠলো তখন মনে হলো যে টিচার হইতে পারবো। থার্ড ইয়ারে উঠে মনে করছে যে টিচারও হয়তো হওয়া হবে না, কলেজের একটা টিচার হতে পারবো। ফোর্থ ইয়ারে উঠে মনে হলো যে কলেজেও হয়তো হবে না, যেই কলেজে বেতন নাই ওখানে আলটিমেট একটা চাকরি নিতে পারবো। মাস্টার্স করার পর তার মনে হয়েছে এরকম কলেজে হবে না, আমার নিজেরই আসলে একটা কলেজ করে তারপর চাকরি নিতে হবে। ফাইনালি পিএইচডি করার পর মনে হয়েছে যে স্যার আমি আসলে কলেজে করতে পারবো না। তখন সুপারভাইজার দাঁড়াইয়া মানে নিজে নিজে হাতে ক্লাব দিয়ে বলছিল যে এই যে তোমাকে পিএইচডি করার মধ্য দিয়ে যে জ্ঞানটুকু আমরা দিতে পারছি, যে তুমি যে আসলে কিছু জানো না, এটাই হচ্ছে আমাদের সফলতা। তো আমাদের শিক্ষা জগতের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে সেক্টরগুলোতে যাকে যেভাবে সেট করা দরকার সেভাবে সেট করার কোনো ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় কোনো কার্যকর পদক্ষেপ নাই। বিধায় একজন ছাত্র দেখেন 5ই আগস্টের পর আমার সাথে অন্তত 1 থেকে 150 জনের কন্ট্যাক্ট হয়েছে, অফিসে আসছে, কথা হয়েছে, ফোন করেছে, যোগাযোগ হয়েছে, ভাই দেশে চলে আসছি, কিছু একটা করতে চাই, ভালো এনভায়রনমেন্ট চলে আসছে, আশা করি ভালো কিছু করতে পারবো। এই 100 থেকে 150 জন জাস্ট 6 থেকে 7 মান্থের পর এই আমার সাথে কথা বলি, বলছে ভাই সরি চলে যাচ্ছি, দোয়া করবেন। বললাম কেন? বলছে যে আশা করে এসেছিলাম সে আশা হচ্ছে না। কেন হচ্ছে না? রাষ্ট্রীয়ভাবে আপনাদের যে রিফরমেশন, যে পরিবর্তনের আমরা চিন্তা করেছিলাম সেরকম কোনো পরিবর্তনই হচ্ছে না। বিধায় এই দেশে আসলে তেমন কিছু করার নেই। আপনি দেখেন বিসিএস শুরু হবে কদিন পরে, এখন থেকে আতঙ্কে ভোগা হচ্ছে। সমস্ত ভাইস চ্যান্সেলর চেঞ্জ করে দেওয়া হলো, সমস্ত প্রশাসনে দলের লোক বসাই দেওয়া হলো, পুলিশ প্রশাসনের মধ্যে যারা ভালো করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, ডাক্তারদের মধ্যে যারা জুলাই যোদ্ধাদেরকে সে সময় সেবা দিয়ে মানে চিকিৎসা যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে, লিস্ট ধরে ধরে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হলো। কী অসুবিধা? উনি জামাত করেন। একজন জামাত করেন হিন্দু, উনি কী হয়েছে, উনি ভুলও করবেন, উনি দাঁড়িয়ে রেখেছেন, সরাই দেওয়া হয়েছে। ইন্সপেকশন করে দেখা গেল লোকটা হিন্দু। এই সিচুয়েশনগুলো যেই দেশে থাকে সেই দেশে আপনি শিক্ষা দিয়ে কী করবেন? আমার এক বন্ধু আমাকে বলতো যে দোস্ত ভুল করছি, বিসিএস টিসিএস না করে যদি রাজনীতি করতাম তাহলে এখন আমি একটা বড় পদে থাকতাম। কেন? এটা এই জন্য যে আমাদের দেশে মেরিটগুলোকে কাজে লাগাবার পরিবর্তে দলকানা লোকদেরকে প্রমোশন তাদেরকে দিয়ে দেশ পরিচালনায় রাষ্ট্রে যারা যখন থাকে, এটা শুধু বিএনপির জন্য বলছি তা না, রাষ্ট্রে যারা যখন এসেছে তারা তখন এই দলকানা হয়ে লোকদেরকে প্রমোট করার পজিশনটা আমাদের দেশটাকে আমলাতান্ত্রিক নির্ভরতায় ফেলে দিয়েছে। এই যে বাজেট হয়েছে, বাজেট আমরা বলেছি যে বাজেট তো মন্ত্রী করেন না, এই বাজেট তো আমলারা করে দেন, এবং বিগত ফ্যাসিস্টের আমলারা যা করে রেখেছেন ওটাকে কিছু গজামাজা করে কিছু যোগ বিয়োগ করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা তথ্য নিয়েছি, জেনেছি আমরা। তো সেরকম একটা দেশে আপনি শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন না নিয়ে এসে, রাষ্ট্রীয় পরিবর্তন না হলে, আপনি মাথায় থেকে পচন ধরেছে, আমি অনেক সময় বলে থাকি আমাদের দেশের অবস্থাটা হলো ক্যান্সার রোগীর মতো। ক্যান্সার হয়েছে বিধায় তার সর্দি, ক্যান্সার হয়েছে বিধায় তার জ্বর, ক্যান্সার হয়েছে বিধায় তার মুখে রুচি নাই, ক্যান্সার হয়েছে বিধায় তার হাত পায়ে ব্যথা করে। এখন শুধু ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে তার মাথা ব্যথার, শুধু ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে তার জ্বরের, শুধু ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে তার সর্দির, শুধু ডাক্তার তার গায়ের ব্যথা কমানোর জন্য দিচ্ছে, বাট তার শরীরে ইনভেস্টিগেশনের মাধ্যমে তার ক্যান্সারটা সে আবিষ্কারই করতে চায় না। সে জানছে যে ক্যান্সার হয়েছে, এটা কিছুদিন পর মরে যাবে, মরে যাক, বাট আপাতত আমরা দৃশ্যত লোকটার এই জ্বর সর্দি দিয়ে আমরা একটা ফ্লেভার দিয়ে আমরা চালিয়ে নিতে চাই, একদম জাস্ট লাইক মাই কান্ট্রি। আমি আরো বেশ কিছু মানে প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সময় স্বল্পতা রয়েছে। আমি ছোট ছোট করেই বেশ কিছু প্রশ্নের উত্তরও নিতে চাই। আপনার বেশ কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করেছে, ভবিষ্যতে করবে কিনা জানি না, কিন্তু এখন যেহেতু সংসদ সদস্য হয়েছেন, রাজনৈতিক নেতাদের বক্তব্যের ক্ষেত্রে কি আরেকটু সংযমী হওয়া উচিত কিনা, বা শব্দ চয়নের ক্ষেত্রে? রাজনৈতিক নেতা শুধু না, প্রত্যেকেই, আমি সহ আমাদের সকলেরই সংযত হওয়া প্রয়োজন।
বিশেষ করে আমরা যারা রাজনীতিতে আছি, আর এখন যেহেতু সংসদ সদস্য জনগণ আমাদেরকে তাদের একটা পবিত্র আমানত ভোটের মাধ্যমে নিয়ে এসছে, অবশ্যই সংযত হওয়া দরকার। আমি নিজে এটা খুব সিরিয়াসলি ফিল করি। এরপরও আমি মনে করি যে আমার যে ভুল হয় না তা না, আমার ভুল হয়। এখন ভুল থেকে মুক্তির দুটো পথ, একটা হলো হাইয়েস্ট ট্রাই করা, আর একটা হলো টোটাল কথা বলা বন্ধ করে দেওয়া। কিন্তু এখন যেটা হচ্ছে যে একটা ভুল, আগের সময় ছিল যে একটা ভুল হলে মানুষের কাছে এটা পোস্ত কম, হ্যাঁ, এখন যেটা হচ্ছে এই ভুলটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে এটাকে স্প্রেড করা হয় একটা ইন্টেনশন থেকে। তো সেই জায়গাটাও আমাদেরকে মাথায় নিতে হবে। ভুল হচ্ছে, ভুলটা আমি বিশেষ করে আমি মনে করি আমার ভুলগুলো কারেকশনের জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার ভুলগুলো আমি যতটা পারা যায় কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা বলবো। আপনারা বিরোধী দলেও জোট রয়েছেন, সেখানে জামাত বিরোধী দলে বড় দল, সেখানে কিছু ছোট দল রয়েছে। কি হয় বড় দলগুলোর কারণে বিরোধী দলেও কি ছোট দলগুলো পাত্তা পায় না, এই শব্দটি ব্যবহার করলাম, নাকি ছোট দলগুলোর যে কষ্ট থাকে সেটা পর্দার আড়ালেই আবার সমাধান করা হয়? না, ছোট আমরা এখানে দল হিসেবে কাউকে বড় কিংবা ছোট, এটা আমাদের মাননীয় বিরোধী দলের নেতা যতবার আমরা একসাথে বসি, আমরা প্রায় সংসদীয় যখন মিটিংটা হয় আমাদের, সেখানে উনি প্রায় কথাটা বলেন যে আমরা এখানে দল ছোট কিংবা বড় হিসাবে না, বরং দেশের জন্য আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে। সংখ্যা ভিত্তিতেও আমরা এখানে কাউকে ট্রিট করি না, বরং ট্রিট করি যে আমরা একজন পার্লামেন্ট মেম্বার, আপনি আপনার জায়গা থেকে ভূমিকা রাখবেন, আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা রাখবো। সেই জায়গায় আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। কোনো বিষয়ে মত দ্বিমতের প্রশ্ন আসলেও আমরা আলোচনার ভিত্তিতে সেটা সমাধান করে ফেলি। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে সংসদ সদস্য হওয়া, এই যে দীর্ঘ পথের যাত্রা, এই যাত্রায় আপনার সবচেয়ে বড় শিক্ষা কি? বড় শিক্ষা হচ্ছে আমি কেন্দ্রীয় সভাপতি হওয়ার জন্য ছাত্র শিবির করা শুরু করি নাই, আর মানুষের সেবা করার মধ্য দিয়ে আমি একসময় এমপি হব, এই জন্য আমি মানুষের সেবা করি নাই। আর কোনো কালে যদি আমি এমপি নাও থাকি, তাহলে আমার এই মানব সেবা বন্ধ হবে না। ছোট ছোট কয়েকটি প্রশ্ন, র্যাপিড ফায়ারের মতো, এক কথায় উত্তরটি চাই। রাজনীতি আদর্শ না বাস্তবতা? এটা একেবারে আদর্শিক। সংসদ বিতর্ক না সমাধান? এটা সমাধানের জন্যই সংসদ হওয়া উচিত। তরুণ সমাজ আশাবাদী না হতাশ? অসম্ভব আশাবাদী থাকতে হবে, কারণ ইসলামও বলে, বাস্তবতাও বলে। শিক্ষা সংস্কার দরকার নাকি যে প্রক্রিয়ায় আছে তাই থাকবে? সংস্কার ছাড়া রাষ্ট্রই টিকবে না, শিক্ষা তো পড়ে, রাষ্ট্রকেই টিকানো যাবে না। বাংলাদেশ সম্ভাবনা না চ্যালেঞ্জ? অসম্ভব সম্ভাবনার জায়গায় বাংলাদেশ। যে বাংলাদেশের সম্ভাবনা নেই, গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। ইভেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অন্য রাষ্ট্রগুলো, আল্লাহ আমাদেরকে অসম্ভব সম্পদ দিয়েছেন, বিশেষ করে এই 18 কোটি মানুষের যে বিশাল সম্ভাবনা, এটাকে কাজে লাগাতে পারলে আমরা বিশ্বে লিড করতে পারবো। একদম শেষ প্রশ্ন, সংসদে এসে জামাত কি বদলেছে নাকি জামাত বিরোধী দলে থেকে সরকারকে বদলাচ্ছে? জামাত সংসদে এসে আমরা জামাত বদলাইনি, আমরা তো আমাদের জায়গায় ঠিকই আছি। আমরা সরকারকে বদলানোর মধ্য দিয়ে আমরা দেশটাকে বদলাতে চাই, দেশের পরিবর্তনটা নিয়ে আসতে চাই, রিফর্ম করতে চাই, যেটার জন্য 2024-এর গণ আন্দোলনটা হয়েছে। সেই শহীদের রক্ত এবং অসংখ্য আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের যে প্রত্যাশা ছিল, যাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, জাস্ট আমরা এই ল্যাঙ্গুয়েজটা ধারণ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করতে চাই। অনেক ধন্যবাদ।